তো এসএসসি হায়ার ম্যাথ অধ্যায় 12 ভেক্টরের গত ক্লাসে আমরা 14 পর্যন্ত করেছিলাম। তো 14 পর্যন্ত পিছনের অঙ্কে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা বলবেন। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বইয়ের 286 পৃষ্ঠায় 15 নম্বর সৃজনশীল। যে যে সৃজনশীলটা হচ্ছে ভিতরের প্রশ্নগুলোর সাথে মিল আছে, তবু আমি একটু সংক্ষেপে সবগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব এবং যেটা যেটা আপনারা লিখতে পারবেন না সেটা স্যার আমি বলে দিব। যেমন 15 নম্বর সৃজনশীলের বলেছে যে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডিওই, অর্থাৎ ত্রিভুজ একটা এবিসি এর দুটো বাহু, একটা হচ্ছে এবি ও এসি এর বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ডিওই। এডি প্লাস ডি কে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। এডি প্লাস ডি কে এসি ভেক্টরের ক নাম্বার প্রশ্ন। তো আমি প্রথমে চিত্রটা আঁকি। অবশ্যই আমি একটু ঝুমের সাহায্য নিয়ে ত্রিভুজটা আঁকবো, সবচেয়ে সুবিধা হবে। তো এখানে আমি ত্রিভুজটা আঁকতেছি। এই হচ্ছে ত্রিভুজ এ বি সি এর দুটি বাহুর মধ্যবিন্দু। আমি নাম দিব, ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। এই দুইটা বাহুর মধ্যবিন্দু ডি আর ই, এই ডি আর ই যোগও করে দিলাম, পরে নামকরণ করছি। এই ডি আর ই যোগ করে দিলাম। এখন নামকরণটা হচ্ছে এ বি সি আর হচ্ছে ডিই। এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এবং আমাকে বলছে যে এডি প্লাস ডি কে এসি মাধ্যমে প্রকাশ। এবি প্লাস ডি কে এসি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো এখন ভেক্টর চিহ্ন তাহলে আমি কিভাবে দিব? আমি দেখতে পাচ্ছি এখানে ভেক্টর চিহ্ন যেভাবে বলা আছে যে এবি এডি প্লাস ডি, তাহলে এ থেকে ডি এর দিকে যাবে, এ থেকে ডি এর দিকে যাবে, আর ডি থেকে ই এর দিকে যাবে। এ থেকে ডি, ডি থেকে ই, তাহলে দুটো একই দিকে গেলে, অর্থাৎ দুটো যদি চক্রাকারে ঘুরে তাহলে অপরটা বিপরীত দিকে যাবে, আমরা জানি। দুটো যদি একই দিকে যায় তাহলে অপরটা বিপরীত দিকে, মানে এ থেকে ই এর দিকে যাবে। তিনটেই কিন্তু চক্রাকারে ঘুরবে না, বারবার কথাটা বলি, তবুও আপনারা গোলাই ফেলবেন। এর কারণ হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন না। এ থেকে ডিতে, ডি থেকে ইতে, তার মানে এ থেকে ইতে যাবে, ই থেকে এতে না। তো এইটা হচ্ছে এই ছোট ত্রিভুজ, অর্থাৎ এডি ত্রিভুজ। ঠিক একই নিয়মে বড় ত্রিভুজের ক্ষেত্রে একই কথা, এ থেকে ডি বা এ থেকে বি, আবার বি থেকে সি, অর্থাৎ এ থেকে সি। এই হচ্ছে তীর চিহ্ন গেল। তো ক নম্বরটা আমি একটু করে দিচ্ছি আপনাদের, দেখেন একদম সহজ জিনিস, এবং ক নম্বরটার সাথে কোন প্রশ্নের মিল আছে আমি সেটাও বলে দিব। এটা হচ্ছে 15 ক। প্রথমে চিত্র, অবশ্যই মাসবি চিত্র আঁকতে হবে। তাহলে আমরা কি দেওয়া আছে, যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা দেখে দেখে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি, এ বি ও এসি বাহুর, এসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু যথাক্রমে যথাক্রমে ডি কমা ই, মধ্যবিন্দু যথাক্রমে ডি কমা ই। এরপরে আমরা লিখতে পারি ডি ই যোগ করি, ডি কমা ই যোগ করি, ডি কমা ই যোগ করি, নাহলে তো আমি ডি পাবো না। ডি কমা ই যোগ করি, তারপর ত্রিভুজ এডি থেকে, এরপর আমরা লিখবো ত্রিভুজ এডি থেকে ভেক্টর যোগের নিয়ম অনুসারে, ত্রিভুজ এডি থেকে ভেক্টর যোগের নিয়ম অনুসারে লিখবো ত্রিভুজ এ ডি। এখানে আসলে প্রমাণ না, এখানে প্রমাণ লেখার কোনো দরকার নেই, আমরা জাস্ট একটা ভেক্টর, দুটো ভেক্টরের যোগফলকে অন্য একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে, এই আর কিছু না। দুটি ভেক্টরের যোগফলকে আমাকে অন্য একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে আমার এখানে ত্রিভুজ এডিই থেকে বা এডিই এর ভেক্টর যোগের নিয়ম অনুসারে পাই, ভেক্টর যোগের নিয়ম অনুসারে পাই, যেহেতু 2 মার্কের অঙ্ক এটা বেশি লেখা দরকার নেই। কি পাই? এডি যোগ এডি যোগ ডি, এডি যোগ ডি সমান হচ্ছে এই। কিন্তু এই আবার এসি এর অর্ধেক, কারণ ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাই আমরা লিখতে পারি বা এডি যোগ ডি সমান হাফ এসি।
সাইড নোট দিয়ে দিব, যেহেতু ই হচ্ছে ই কি ই এসি এর মধ্যবিন্দু, তার মানে আমার কিন্তু অলরেডি প্রকাশ করা হয়ে গেল। এই যে এডি ও ডি কে এসি এর মাধ্যমে যে প্রকাশ, তাতে আমরা কিন্তু করে ফেললাম। তাহলে এইটাই কিন্তু অ্যান্সার, যে সুতরাং এডি প্লাস ডি ভেক্টর চিহ্ন মাস্ট বি দিতে হবে, নাহলে কিন্তু আপনি মার্ক পাবেন না। হাফ এসি সহজ জিনিস, এই কিন্তু আমার অ্যান্সার। অর্থাৎ আমাকে প্রশ্নে বলেছে যে এডি ও ডি এর যোগফলকে এসি এর মাধ্যমে প্রকাশ। তো আমি প্রথমে লিখেছি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি কমা ই, ডি কমা ডি আর ডি কমা ই যোগ করি, কারণ ডি যোগ না করলে তো আমরা ডি কমা ই যোগ না করলে তো ডি পাবো না। তো ডি পরে এডি, যেহেতু আমার এডি ত্রিভুজ কেন নিলাম, প্রশ্ন আসতে পারে যে স্যার এডি ত্রিভুজ কেন নিলেন। এডি ত্রিভুজ এই জন্য নিলাম কারণ আমার যেহেতু বইয়ে বলেছে যে এডি আর ডি, তাহলে এডি প্লাস ডি অবশ্যই এডি ত্রিভুজের ভিতরে আছে, তাই সেজন্য আমি এডি ত্রিভুজ থেকে শুরু করেছি ভেক্টর যোগের নিয়ম অনুসারে এডি যোগ ডি সমান এই। ঠিক আছে, এখন যদি কেউ এভাবে চায় যে স্যার আমি উল্টো তীর চিহ্ন দিব, হ্যাঁ, যে আমি এই তারপর ইডি দিব, তাহলে এই ইডি কেন দিবেন? কারণ আপনার প্রশ্ন তো এডি আবার ডি, ডি থেকে ই এর দিক গেছে, এ থেকে ডি এর দিক গেছে। প্রশ্ন করলেই প্রশ্ন করা যায়, কিন্তু প্রশ্ন করলেও হবে না, প্রশ্ন ধারা অনুযায়ী প্রশ্ন করতে হবে, যে আমার এখানে আছে এ থেকে ডি, ডি থেকে ই, আপনি ই থেকে ডিতে দিবেন কেন? অর্থাৎ ওইভাবে প্রশ্ন অনুযায়ী কিন্তু আমার তীর চিহ্নগুলো দিতে হবে। তা আর আর রুলস অনুযায়ী তো আমরা এ থেকে ই, কারণ এই কিন্তু তীর চিহ্ন দেওয়া ওখানে নেই, কারণ রুলস অনুযায়ী আমরা জানি দুটো একই দিকে গেলে, অর্থাৎ চক্রাকারে দুটো যাবে কিন্তু তিনটা চক্রাকারে ঘুরবে না, অপরটা বিপরীত দিক হবে। অর্থাৎ আমি ত্রিভুজের যে শর্ত এডি যোগ ডি সমান এই, অথবা আমরা যে গাণিতিক ভাবে বলি যে ডি ডি কাটা যায় যেটা বলেন, তো এই কার অর্ধেক, এই এসি এর অর্ধেক, কারণ ই এসি এর মধ্যে কিন্তু এই হচ্ছে অ্যান্সার। কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন তাহলে প্রশ্ন করেন। 15 খ নম্বরটা একদম পরিচিত একটা, এই আপনারা নিজেরা বুঝতে পারবেন বিষয়টা। প্রশ্নটা দেখলে আমরা প্রশ্নটা আবার দেখে আসি। প্রশ্নটা হচ্ছে আমার কাছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে বিসি সমান্তরাল ডি এবং ডি সমান হাফ বিসি। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোগ রেখাংশ, মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল ও তার অর্ধেক, যেটা আমরা করেছিলাম উদাহরণ 3-এ, এইটা অনুযায়ী আমরা লিখবো। জাস্ট আমি এখান থেকে আবার বুঝাই দেব যে বিষয়টা আমরা কি করেছিলাম তখন। মনে করি যে বিশেষ নির্বাচনটা যেহেতু আমার এখানে মনে করি লেখা যাবে না, কারণ দেওয়া আছে ত্রিভুজের নাম এবিসি, তার অবশ্যই মনে করি জায়গায় আপনার দেওয়া আছে লিখবেন। এই যে মনে করি জায়গায় আপনারা কি লিখবেন? দেওয়া আছে, দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিওই, ডিওই যোগ করি প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি। এটা ইচ্ছে করে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে, যে কথাটা লিখতে পারেন যে ভেক্টরের সাহায্যে, এখানে একটা কথা উল্লেখ করে দিতে পারেন, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে, এখানে এই যে তীর চিহ্ন দিলাম, এখানে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি ও ডি সমান হাফ বিসি। তো এইটা হচ্ছে প্রথম পার্ট। এবার সেকেন্ড পার্ট হচ্ছে ওরা ত্রিভুজের বিয়োগ বিধি নিচ্ছে, আর বিয়োগ বিধি আমি নিতে মানা করি, এজন্য এটা ভুল হয় বেশি। আপনারা যোগ বিধি নেবেন। যোগ বিধিটা আমি আবার লাগলে বা দেখাই দিচ্ছি যে প্রথম কাজ কি, যে আমি এই যে মধ্যবিন্দু ডি আর ই, মধ্যবিন্দু ডি, তাহলে মধ্যবিন্দু ফলে এই এডি এবি এর অর্ধেক, এই বিষয়টাকে আমি আগে থেকে যদি লিখে রাখি তাহলে আমার সুবিধা হবে। কিরকম আমি একটু বলে দিচ্ছি। প্রথমে আমি লিখবো, যেহেতু ডি কি মধ্যবিন্দু, আমি বিশেষ নির্বাচনে লিখছি ডি এবি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, তাহলে লিখবো প্রমাণে, এখানে প্রমাণে লিখতে পারি বা বিশেষ নির্বাচনের মধ্যেও লিখতে পারি যে ডি এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি কমা ই। অতএব এডি সমান হাফ এবি, মানে এডি এবি এর অর্ধেক, এবং এই সমান হাফ এসি, এই কথাটা আপনি আগে থেকে লিখে রাখলেন। এরপরে ত্রিভুজ এডি এর ভেক্টর যোগের নিয়ম অনুসারে, ত্রিভুজ এডি এর ভেক্টর যোগের নিয়ম অনুসারে পাই, ভেক্টর যোগের নিয়ম অনুসারে পাই, এটা কিন্তু আমি এর আগেও করিয়েছি এবং আমাকে লিখে অনেকে দেখাইছিলেন। তার নিয়ম অনুসারে পাই আমি কি লিখতে পারবো
যে এডি যোগ ডি সমান এই লিখে দিলাম। তাহলে এখানে আমরা এরকম তীর চিহ্ন অবশ্যই দিব। এরপর এখানে আমরা ডি এর মানটা রাখবো। তা ডি সমান কি? ডি সমান হচ্ছে এই মাইনাস এডি, অর্থাৎ এই যে এডিটা এটা ওই পাশে পাঠাই দিলাম। এরপর এই কার অর্ধেক? এই এসি এর অর্ধেক, তো এখানে হাফ এসি। এরপরে ই কার অর্ধেক? এডি কার অর্ধেক? এবি এর অর্ধেক, তাহলে হাফ এবি। এখন এখানে ভেক্টর চিহ্ন যদি দেন তাতেও কোনো সমস্যা নেই, আবার না দেন তাতেও সমস্যা নেই, কারণ এটা ভেক্টর ছাড়াও সত্য, ভেক্টর না ছাড়াও সত্য। তো ভেক্টর চিহ্ন দিয়েই দেন, যদি ভেক্টরের সাহায্যে করতেছি তাহলে ভেক্টর চিহ্ন দিয়েই দেন। তো আমরা এখন কি করব? আমরা হাফ কমন নিব। হাফ কমন নিয়ে এসি মাইনাস এবি পাবো। তো আপনারা এই পর্যন্ত রেখে দিতে পারেন। আমি আবার বলতেছি, এখানে বিশেষ নির্বাচন কিন্তু হুবহু উদাহরণ 3-এ যেটা এটাই দেওয়া আছে থেকে এটুক লিখে দিবেন। এবার বিশেষ নির্বাচনের মধ্যে যেহেতু এই যে মধ্যবিন্দু যতক্ষণ ডিওই লিখে ফেলছেন, তো এইখানেই ডি কমা ই যোগ করার আগেই এই লাইনটা যদি লিখে দেন তাহলে আপনার এই লাইনটা দুইবার লিখতে হবে না। যে অতএব হচ্ছে যে এডি এবি এর অর্ধেক ও এই এসি এর অর্ধেক, বা এটা প্রমাণের মধ্যেও লিখতে পারেন, এতটুকু লেখা তেমন বেশি কষ্ট না। এরপরে এডি ত্রিভুজের ভেক্টর যোগের নিয়ম অনুসারে লিখলাম। যেহেতু আমার ডি নিয়ে কাজ করতে হবে, ডি রাখলাম, এইটা পাঠাই দিলাম। আর কেউ যদি বিয়োগ বিধিটা মনে রাখতে পারেন সে হুবহু বইয়েরটা লেখেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিয়োগ বিধিটা এখন হচ্ছে ভুল হয় বেশি ছেলেপানদের প্রতি বছরই, এই জন্য আমি বিয়োগ বিধিটাতে যোগ বিধিটা বেশি লিখতে বলি। তো এডি প্লাস ডি সমান এই, সেখান থেকে ডি রাখলাম, এইটা এডিটা বেশি পাঠাই দিলাম, উভয়ের মান বসাই দিলাম। এখন এই হাফ এসি আর এবি পেলাম। আমি একটু ছোট করি, একটু জায়গা এই করে দেখাই। এরপর আমি কি লিখবো? এরপর লিখবো আবার ত্রিভুজ এবিসি থেকে, অথবা তুমি সাইড নোট দিয়ে এটা লিখতে পারেন। একটু যেহেতু 4 মার্কের প্রশ্ন, তা ত্রিভুজ এবিসি আবার লেখে, অতএব না দিয়ে আবার ত্রিভুজ এবিসি এর ভেক্টর যোগের নিয়ম অনুসারে আবার দিয়ে এবি যোগ নিয়ম অনুসারে এবি যোগ বিসি সমান এসি। অর্থাৎ এই যে আমি কার মান? বিসি এর মান বের করব, তাহলে এসি মাইনাস এবি হবে। তো এই যে এসি মাইনাস এবি, এখানে যদি আমি 1 নং দেই তাহলে এই যে এসি মাইনাস এবির মানটা এখানে বসাই দিব। তাহলে 1 নং এসি মাইনাস এবি এর মান বসিয়ে পাই, বা 1 ও 2 থেকে পাই, ডাইরেক্ট 1 ও 2 থেকে পাই লিখলেও কিন্তু হবে। যে 1 ও 2 থেকে পাই, কি পাই? 1 ও 2 থেকে পাই যে ডি সমান 1 ও 2 থেকে ডি সমান হাফ বিসি। তো আমরা মডুলাস দিয়ে ভেক্টর চিহ্ন উঠাই দিব। তাহলে ডি মডুলাস পরের লাইন, এটা কিন্তু পরের লাইন, নিচে পরের লাইন, ডি আর হাফ বিসি এর, আর এখানেও মডুলাস হাফ বিসি এর, এখানেও মডুলাস দিব। তাহলে ডি সমান হাফ বিসি। এই হচ্ছে আমার একটা প্রমাণ। এবার সমান্তরাল প্রমাণটা তো আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে সমান্তরাল প্রমাণটা আমরা কিভাবে করব। সমান্তরাল প্রমাণটা জাস্ট এই লাইনটা লিখে দিব যে দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত 3টা। অনেকবার পড়িয়েছি আমি, যতবার বলছি এটা শুনলেই মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, মান ও দিক একই হবে। কিন্তু যেহেতু এখানে ধারক রেখা কি এক না, দুটো ভিন্ন, তাহলে অবশ্যই সমান্তরাল হবে। তাই এখানে ডি ও বিসি কি সমান্তরাল, এই যে লেখাটা সুতরাং দিয়ে এই লেখাটা কিন্তু ডাইরেক্ট এইভাবে লিখে দিব। অতএব লাস্টে যে আপনি লিখতে পারেন, অতএব ডি সমান হাফ বিসি, ডি সমান্তরাল বিসি, এটা কিন্তু লিখে দিতে পারেন ডি সমান হাফ বিসি, আর হচ্ছে ডি সমান্তরাল বিসি। এরপর আপনি প্রমাণিত কথাটা লিখে দিতে পারেন। এই হচ্ছে পুরোটা। আবার বললাম যে উদাহরণ 3 অনুসারে আমরা 15 খটা লিখে দিব। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। তো গ নাম্বার অঙ্কটা
দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটাও আগে করেছিলেন, কারণ আমরা জানি সৃজনশীল তো এই প্রশ্নগুলো মিলেই ক খ গ দিয়ে সৃজনশীল হয়। তো এখানে উদাহরণ খ নাম্বারটা উদাহরণ 3, আর গ নাম্বারটা হচ্ছে এখানে প্রশ্ন দেখলেই বোঝা যাবে। প্রশ্নে বলেছে গ নম্বরে ট্রাপিজিয়াম, প্রশ্নে বলেছে যে বিসিইডি ট্রাপিজিয়াম, মানে বিসিইডি ট্রাপিজিয়ামটা কোনটা এটা আগে বুঝাই দিই একটু। যে বিসিইডি ট্রাপিজিয়াম আপনি আবার আঁকবেন, কিন্তু এই ত্রিভুজের মধ্যে কিন্তু ট্রাপিজিয়াম আছে। কিরকম? এই চিত্র দেখলে খেয়াল করে দেখেন, বিসিইডি এর সমান্তরাল, যেহেতু বিসি আর ডি সমান্তরাল, যেহেতু বিসি আর ডি সমান্তরাল, আর আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহু একজোড়া বিপরীত বাহু, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে এখানে কিন্তু বিসিডি ট্রাপিজিয়ামই। এখন এখানে নিয়ে অনেকের প্রশ্ন হয় প্রতি বছর স্টুডেন্টদের, স্যার বলে কি যে পুরো ত্রিভুজটাই কি আঁকবো না শুধু ট্রাপিজিয়ামটা আঁকবো। হ্যাঁ, তো এখানে আমার কথা হচ্ছে যে পুরো ত্রিভুজ আঁকার কোনো দরকার নেই, জাস্ট এই ট্রাপিজিয়ামের অংশটাই আঁকো। এখন প্রশ্ন অনেকে বলে স্যার তাহলে আমি যদি ছোট বড় হয়ে যায় বা কি হয়ে যায়, উচিত ছোট বড় না হওয়া, এক হওয়াই উচিত, কারণ যেহেতু ওখানে বিসিডির কথা বলা আছে এবং এটা এখানে এ বি সি এখান দিয়েই কিন্তু প্রশ্নটা করা হয়েছে, তো একই চিত্র আঁকা বেটার আমার মতে। আর ছোট বড় হলে সারা এখানে মার্ক কাটবে না, কিন্তু আমার উপরের অংশ এখানে দরকার নেই। ঠিক আছে, শুধু এই অংশটা, উপরের অংশটা আমার দরকার নেই, শুধু এই অংশটা। তো আমি যদি এইটা চিত্রটা আঁকি তাহলে আমার এইটা কিন্তু মুছে দিতে হবে, এটা মুছে দিতে হবে। তাহলে মুছে দিলে আমার কি উপরের অংশটা কিন্তু লাগতেছে না, আমার নিচের অংশটা করার জন্য জাস্ট এটা যোগ করব, এটা যোগ করব এবং এটা যোগ করবো। অনেকে বলতে পারে স্যার আপনার তো খুব ইজি, মুছে দিলেন লিখে দিলেন। হ্যাঁ, আমাদের তো পুরো আঁকতে হবে। হ্যাঁ, আপনাদের পুরোই আঁকবেন। এই ট্রাপিজিয়ামের আমার কি করতে হবে, ট্রাপিজিয়ামের কর্ণ আঁকতে হবে। তাহলে কর্ণ একটা হচ্ছে বি, আর একটা কর্ণ হচ্ছে ডিসি। এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, মধ্যবিন্দু সংযোগ রেখাংশ আপনি পি কিউ দেন বা এম এন দেন, যেটা ইচ্ছে আপনার। তাহলে এখানে এই কর্ণের মধ্যবিন্দু এখানে দেন পি, আর এখানে কিউ, তো সেটা আমি সংযোগ করি, এটা হলো এই পি কিউ। এই যে সংযোগ রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাই এদের বিয়োগ ফলের অর্ধেক, সমান্তরাল বাহু সমান্তরাল এবং এদের বিয়োগ ফলের অর্ধেক। তো একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই দুটোর মধ্যে কে বড়, এটাও আমার লিখে দিতে হবে, যেখানে বিসি বড়, এখানে বিসি বড় ডি, বিসি বড় ডি। অর্থাৎ আমরা যখন 15 নাম্বারটা করেছিলাম, 15 নাম্বারটা করেছিলাম সরি 15 নাম্বার 14 নাম্বারটা করেছিলাম যেভাবে, ঠিক ওরকমই আমরা করব একই সিস্টেমে। যারা 14 নাম্বারটা এর আগে ক্লাসে করেছেন বা আমাদের এখানেও আছে, ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। জাস্ট নামগুলো চেঞ্জ হবে, জাস্ট নামগুলো চেঞ্জ হবে। এখানে কিন্তু অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে করতে হবে, এটা কিন্তু অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে করতে হবে। জাস্ট আমি একটু বুঝাই দেই, পুরোটা লেখাই দিব না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে এগুলোর অবস্থান ভেক্টর, আমি বি এর অবস্থান ভেক্টর ছোট হাতের বি, এটার অবস্থান ভেক্টর ছোট হাতের সি, এটার অবস্থান ভেক্টর ই, আর এটার অবস্থান ভেক্টর ডি, ছোট হাতের ডি। এই অবস্থান ভেক্টর ধরে আমি পি ও কিউ এর অবস্থান ভেক্টর বের করব। তা পি এর অবস্থান ভেক্টর হচ্ছে, যেহেতু পি মধ্যবিন্দু, তো এই দুটোর যোগফলের অর্ধেক, এই দুটোর যোগফলের অর্ধেক। কারণ ধরো সাপোজ একটা রেখা, এটা 5 মিটার, এটা হচ্ছে 13 মিটার, তো মাঝখানের বিন্দুটা কত সংখ্যা হবে, তো সেই দুটো হচ্ছে এই 5 আর 13 যোগ করার পরে 2 দিয়ে ভাগ, 18, 18কে 2 দিয়ে 9। একটু দেখো, এখান থেকে এই পর্যন্ত 4 আর এখান থেকে এই পর্যন্ত 4 ব্যবধান, তার মানে 9 কিন্তু মাঝখানের বিন্দু। তাহলে কিভাবে করলাম, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। সেরকম পি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে হাফ এ, হাফ বি প্লাস ই। আর একই নিয়মে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে হাফ সি প্লাস ডি। এটা এবার পি কিউ কিভাবে বের করবো, আমরা জানি কিউ থেকে পি বিয়োগ করলে পি কিউ পাওয়া যায়। কিরকম, যে এই রেখাটার কতটুকু দূরত্ব, 13 থেকে 5 বিয়োগ করলে 8 পাওয়া যায়। অর্থাৎ যেখান থেকে আরম্ভ করবো তার এখানে বিয়োগ, 13 থেকে 5 বিয়োগ করলে 8 পাওয়া যায় এভাবে। তো আমরা এরকম পি কিউ বের করব। তাহলে পি কিউ কি হবে, পি কিউ সমান হবে এইটা থেকে কিউ থেকে পি বিয়োগ, তাহলে হাফ কমন নেই, সি প্লাস ডি মাইনাস বি মাইনাস ই। ডাইরেক্ট করতেছি, যারা এর আগে একটু না বুঝে থাকেন অল্প হলে বুঝবেন, আর ওইটা দেখলে আরো বুঝবেন। তো আমরা কি এখানে হাফ থাকলো, তারপরে যেহেতু আমি
বিসি, বিসি মানে কি সি মাইনাস বি, তো সি মাইনাস বির কাছে এখানে নিয়ে আসবো, সি এর কাছে বি নিয়ে আসবো, এবার মাইনাস কমন নিয়ে ই মাইনাস ডি, ই কে প্লাস বানাবো, ডি কে মাইনাস বানাবো, কারণ আমাকে বলেছে যে বিয়োগ ফলের অর্ধেক। প্রশ্নে বলেছে যে কর্ণদ্বয়ের বিয়োগ ফল, এই যে বিসি মাইনাস ডি, বিসি দেওয়া আছে লিখবো অবশ্যই, ওখানে কিন্তু মনে করে লিখছিলাম 14 নম্বরে, এখানে কিন্তু অবশ্যই দেওয়া আছে লিখতে হবে। ট্রাপিজিয়াম কিন্তু বিসিডি, এইগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন যে সৃজনশীল এভাবে সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, তো নতুন করে আর কিছু এখানে বলবো না, অলরেডি পারবেন সবাই। তো এখানে আমরা কি লিখতে পারি যে হাফ বিসি মাইনাস ডি, হাফ বিসি মাইনাস ডি, এই হচ্ছে আমার, তাহলে পিকিউ সমান হাফ বিসি মাইনাস ডি। যেহেতু দুটো ভেক্টর এরা সমান, তাহলে বিসি ভেক্টর ও ডি ভেক্টর যেহেতু সমান্তরাল, তাহলে এদের বিয়োগফল একটা ভেক্টর সেটাও সমান্তরাল হবে, তার মানে তিনটেই সমান্তরাল। এইভাবে একটা কথা লিখে আমরা লাস্টেরটা পার্টটা করব। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের মাঝে, কোনো প্রশ্ন হয় কিনা। আর এটা হচ্ছে গ নাম্বার 14 নম্বরটা পুরোটা জাস্ট সংখ্যা বা ডিজিট গুলো চেঞ্জ করে আপনারা লিখে দিবেন। আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাই একটু। 16 নম্বর প্রশ্ন দেখেন কি বলেছে। 16 নম্বর প্রশ্নে বলেছে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি তিনটে বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। এর আগে ছিল দুইটা বাহুর মধ্যবিন্দু, এখানে তিনটে বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। এবার বলছে এবি ভেক্টরকে বি ও সিএফ এর মাধ্যমে প্রকাশ, একটা ভেক্টরকে দুটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে, এবং এটা একটু ক্যালকুলেশনটা বেশি এবং ভগ্নাংশ আসে অনেকে কিন্তু পরীক্ষার সময়, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সৃজনশীলটা প্রায় পরীক্ষায় কিন্তু না দিলেও, হুবহু সৃজনশীল না দিলেও ক খ ইউজ করে, হয় খ ইউজ করে স্যাররা বা ক ইউজ করে। তো আমার প্রথমে ত্রিভুজটা আঁকতে হবে, তো আমি ত্রিভুজটা প্রথমে আঁকি, এবিসি ত্রিভুজ। আমি এখান থেকে ত্রিভুজটা আঁকছি। তাহলে এই এ বি সি ত্রিভুজ এর তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, এ বি বি সি ও এবং এসি, এই তিন বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে এইটার মধ্যবিন্দু ডি, তাহলে এডি আমি যোগ করে দিলাম। আবার এইটার মধ্যবিন্দু ই, এখানে আমি মধ্যবিন্দু যোগ করে দিলাম। আর আমরা এরকম একটা জ্যামিতি পড়েছি বা হলে পড়বো যে ভরকেন্দ্র, যে তিনটা মধ্যবিন্দু যে বিন্দু ছেদ করবে সেটা ভরকেন্দ্র, আর মধ্যবিন্দুগুলো অবশ্যই একটা বিন্দু ছেদ করবেই, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা মাথায় রাখবেন চিত্রটা যেন অ্যাকুরেট চিত্র হয়। তাহলে এ বি সি এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তারপরে আমার দেওয়া আছে সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এটার মধ্যবিন্দু হচ্ছে এফ। তো তিনটে আমি কি পেলাম, তিনটা মধ্যমা। তো এবি ভেক্টরকে এই যে এবি ভেক্টরকে আমার প্রকাশ করতে হবে বিই ও সিএফ এর মাধ্যমে, বিই ও এই সিএফ এর মাধ্যমে আমার প্রকাশ করতে হবে। তো আমি কি লিখবো, প্রথমে লিখবো দেওয়া আছে, লেখা শুরু করে দিই। ক নাম্বার দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর, অবশ্যই চিত্র এঁকে তারপর ত্রিভুজ এবিসি এর, তো আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি বিসি এসি, বই যেভাবে লেখছে সেভাবে আমরা লিখে দেই। বিসি এসি ও এবি এর মধ্যবিন্দু যথাক্রমে বিসি এসি বা সি এ যেটা লেখেন, ও এবি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। এবি ভেক্টরকে এবি ভেক্টর চিহ্ন দিব, এবি ভেক্টরকে আমার প্রকাশ করতে হবে কার মাধ্যমে, বিই ও সিএফ ভেক্টরের মাধ্যমে, বিই ও সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এই হচ্ছে আমার বিশেষ নির্বাচন, বা আমার যেটা বলছে, যেটা করতে বলছে সেটা আমি লিখে দিলাম। দেওয়া আছে এবিসি ত্রিভুজের বিসি এসি ও এবি এর মধ্যবিন্দু এত এত এত, এবি কে বিই সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে, বি ও সিএফ এর মাধ্যমে।
বা ইচ্ছে করলে আপনারা এখানে লিখতে পারেন এবি ভেক্টরকে, ভেক্টর কথাটাও লিখতে পারেন যে এবি ভেক্টরকে বি ও সি এফ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন আমরা এই যে এখানে পেলাম যেহেতু এ বি বলছে, তাহলে এ থেকে বি এর দিক, তীর চিহ্নটা কোন দিক হবে? এ থেকে বি এর দিক হবে। আমি তীর চিহ্নটা একটু এখানে দিয়ে দেই। এখানে হবে এ থেকে বি এর দিক। বি, বি বলতে তার মানে কি বি থেকে ই এর দিক, সি এফ মানে সি থেকে এফ এর দিক। তাহলে এ থেকে বি, এ থেকে বি, বি থেকে সি, অর্থাৎ এ থেকে সি, এ থেকে বি, বি থেকে সি দুইটা একই দিকে গেলে আর একটা কিন্তু বিপরীত দিক যায়। এই বিষয়টা কিন্তু আমরা এবিসি ত্রিভুজের দিকে ক্ষেত্রে লিখতে পারি। আবার এবিডি ত্রিভুজ দিয়ে যদি লিখি, এবিডি তাহলে এ থেকে বি, বি থেকে ডি, তার মানে এ থেকে ডি, এ থেকে ডি, এ থেকে ডি এর দিক আসে। তো এই তীর চিহ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তীর চিহ্ন ভুল হলে কিন্তু আপনার ক্যালকুলেশন ভুল হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা 100%। সেজন্য তীর চিহ্ন কিন্তু খেয়াল রাখবো। আমি এ বি কিভাবে দিয়েছি, কারণ এ বি দেওয়া আছে এরা, তাহলে এ থেকে বি, বি, বি থেকে ই এবং সি থেকে এফ এটা দিলাম। তারপরে আমি ত্রিভুজ মিল করার জন্য এ থেকে বি তো অলরেডি পেয়ে গেছি, তাহলে বি থেকে সি হলে এ থেকে সি হবে, আবার বি থেকে ডি হলে এ থেকে ডি হবে। এগুলো কিন্তু আমি লিখতে পারি। এই হচ্ছে কথা। এরপরে কি, এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি থেকে, ত্রিভুজ এবিসি থেকে ভেক্টর যোগের নিয়ম অনুসারে এবিসি এর তাহলে কি পাই, এবি যোগ এবি যোগ এবিসি ত্রিভুজে আমরা কি পাবো, এবি পাবো। এবিই ত্রিভুজ দিলেই হয়, কারণ বি যেহেতু, তাহলে এবিই নেই, এবিই, এবিসি না, ত্রিভুজ এবিই, ত্রিভুজ এবিই নেই, ত্রিভুজ এবিই এর ভেক্টর যোগের নিয়ম অনুসারে বা এবিই এর এবি যোগ বি সমান এই, একটু ভালো করে তাকাই দেখেন কোন কথা বলছি আমি, যে এ থেকে বি, এই এবি যোগ বি, এবি যোগ বি, এদিকে এই এ থেকে ই। তো এটা কিন্তু আমরা পেলাম। এখান থেকে আমার কার মান লাগবে, আমার এ বির মান লাগবে, কারণ এ বি কে এক পাশে রাখতে হবে। তো আমি বা লেখে এ বি এক পাশে রাখলাম, বাকিটা ওই পাশে পাঠাই দেই, এই মাইনাস বি, এই মাইনাস বি পেলাম। কিন্তু আমার লাগবে বিটা যা আছে থাক, বিটা তো আমি পেয়ে গেছি, এ বিও পেয়ে গেছি, কিন্তু এই তো আমার নেই, এই তো এখানে নাই। তাহলে এইকে আমার চেঞ্জ করতে হবে। আমি আবার বলতেছি, এ বি ত্রিভুজ থেকে এ বি বি পেলাম, কিন্তু এই কিন্তু এই সিএফ আর এই কিন্তু এক না, এই আবার এইকে আমার পরিবর্তন করতে হবে বা এইকে অন্য ভেক্টরে রূপান্তর করতে হবে, এই আমার কাজ। তো এইকে আমি কোন ভেক্টরে রূপান্তর করব, একটু ভালো করে তাকাই দেখেন যে এই হচ্ছে এসি এর অর্ধেক, কারণ ই হচ্ছে মধ্যবিন্দু। তাহলে আমি এই এর পরিবর্তে হাফ এসি লিখতে পারি, আর বি যা আছে তাই থাক, এই এর পরিবর্তে হাফ এসি লিখলাম। কিন্তু আমার লাগবে সিএফ। তা সিএফ কোন ত্রিভুজ থেকে সিএফ পাওয়া যায়? স্যার এই ত্রিভুজ থেকে সিএফ পাওয়া যায়, এই যোগ এসি যোগ সিএফ সমান এফ, এসি যোগ সিএফ সমান কি এফ, এই ত্রিভুজ থেকে সিএফ পাওয়া যায়। তো এখান থেকে আমি যদি আলাদা বের করে নেই, এটা যদি এখানে 1 নং সমীকরণ রেখে দিই, অথবা সাইড নোটও দিতে পারেন, যেহেতু 2 মার্কের অঙ্ক এখানে কিন্তু সাইড নোট দেওয়া যাবে। তো এখানে সাইড নোট দিয়ে এভাবে আমরা লিখতে পারি কিভাবে, যে হাফ এই এসি এর পরিবর্তে, এসি কোন ত্রিভুজ থেকে পাবো আমি একটু আলাদা এখানে বুঝিয়ে দিচ্ছি অন্য কালার দিয়ে, যে এসিএফ, এসিএফ এটা সাইড নোটে, এসিএফ ত্রিভুজের এসিএফ এ এসি যোগ সিএফ সমান এফ, অর্থাৎ এ থেকে সি এর দিক, সি থেকে এফ এর দিক, তার মানে এ থেকে এফ এর দিক। এটা কিন্তু অলরেডি তীর চিহ্ন দেওয়া আছে একটা। এখানে আমার এসি এর মান লাগবে, তাহলে সিএফ টা ওই পাশে চলে যাবে। তাহলে অতএব এসি সমান কি, এসি সমান হচ্ছে এ এফ মাইনাস সিএফ, এসি সমান হচ্ছে এফ মাইনাস সিএফ। তো এই যে হাফ এসি, এখানে এসি এর মানটা বসিয়ে দিব, এসি এর মানটা এখানে বসিয়ে দিব। কিন্তু এসি এর মানটা বসানোর আগে আর একটু কাজ আমরা করে আসি। সেই কাজটা হচ্ছে কি, এই যে এই পেলাম, এই পেলাম, এখানেও কিন্তু আবার এই পেয়ে গেছি। এখানে একবার এইকে আমরা পরিবর্তন করেছি, এখানে আবার কি এই লিখলাম, কোনো ভুল হয়েছে, আমার লিখতে হবে এ এফ, আমি কিন্তু এই লিখে ফেলছি, এটা হবে এ এফ, এসি, এসি সমান এফ মাইনাস সিএফ। কিন্তু আমার এফ তো দরকার নেই, আমার প্রকাশ করতে বলছে এ বি কে বি ও সিএফ এর মাধ্যমে। তাই এফ কে কি লেখা যায়, আপনারা ভালো করে তাকাই দেখলেই বুঝবেন যে এফ হচ্ছে এ বি এর অর্ধেক,
তাই এফ এর পরিবর্তে হাফ এ বি লেখা যায়, এফ এর পরিবর্তে হাফ এ বি লেখা যায়, তাহলে হাফ এ বি মাইনাস সি এফ। তো আমার মতে এইটা একটা পার্টই লেখেন, এটা সাইড নোট না লেখে এটা পার্ট লেখেন ভালো হবে। এখানে সাইড নোট দিবেন যে যেহেতু যেহেতু এফ এফ এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, এই সাইড নোট এখানে দিলেন। আর এখানে 1 নং সমীকরণ লিখে রাখলেন এবং সাইড নোট দিলেন যেহেতু ই ই এসি এর মধ্যবিন্দু, ই কমা এসি এর মধ্যবিন্দু। এরপরে এই যে ই কমা এসি এর মধ্যবিন্দু লিখলেন, এখানে এফ কমা এবি এর মধ্যবিন্দু লিখলেন, অর্থাৎ এফ এর পরিবর্তে হাফ এবি। তো এইটা হচ্ছে আমার 2 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ, আর এইটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এরপর আগের মতো 1 ও 2 থেকে পাই, তাহলে আমি আর এই লাইনটা লিখলাম না, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে আমার 2 নং। এরপর 1 ও 2 হতে পাই, এই দুটো ই করে কিন্তু আমি লিখতে পারি কিভাবে একটু দেখেন। আমি একটু ছোট করে জায়গা করে নিচ্ছি, একটু দেখেন আমরা কিভাবে কি লিখতে পারি। যে অতএব 1 ও 2 থেকে 1 ও 2 থেকে পাই, তাহলে আপনারা, আমি আবার পুনরায় বলবো কিভাবে করবেন জানি গোলায় না ফেলেন। এই পর্যন্ত করে 1 নং সমীকরণ, এরপরে আবার লেখে এখান থেকে শুরু করে 2 নং সমীকরণ। তো এখানে এসি এর মানটা যা সেখানে বসিয়ে দিব, তাহলে আমরা কি পাবো যে এবি সমান হাফ, ব্র্যাকেটে আবার হাফ এবি মাইনাস সিএফ, কার মান, এই যে সি এর মানটা বসালাম, মাইনাস বিই, এবি মাইনাস সিএফ মাইনাস বিই। এরপর আমরা একটু ক্যালকুলেশন করব, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আমরা তাহলে কি লিখতে পারি, এখানে হাফ হাফ গুণ করলে 1/4 এবি, এখানে মাইনাস হাফ সিএফ, এখানে মাইনাস বিই। এই যে 1/4 এবি আছে, সেই 1/4 এবিটা আমরা ওই পাশে পাঠাই দিব, অথবা আমরা 4 দ্বারা যদি সব উভয় পক্ষে 4 দ্বারা যদি গুণ করে দেই, 4 দ্বারা যদি গুণ করে দিই উভয় পক্ষে, তাহলে কি হয়, এখানে তো আমার এবি ছিল, 4 দ্বারা গুণ করলে আমার এখানে আসবে 4 এবি সমান এবি মাইনাস 2 সিএফ, কারণ 4 দ্বারা গুণ করলে 2 দিয়ে 4 ভাগ করলে 2 হবে, মাইনাস 4বিই। কি করলাম, 4 দ্বারা গুণ করে দিলাম, লসাগু টসাগুতে গেলাম না, ডাইরেক্ট আপনারা লিখবেন সাইড নোটে 4 দ্বারা গুণ করে, 4 দ্বারা গুণ করে এই সাইড নোটটা দিয়ে দেবো। 4 দ্বারা গুণ করলে এটা 4ab হবে, 4 দ্বারা গুণ করলে এটা 4 কাটা যাবে। এখন এই যে 4ab, এই এবিটা এই পাশে পাঠাই দিলে কি হবে, এই এবিটা এই পাশে পাঠাই দিলে কিন্তু আমার 3ab থাকবে। তার মানে আমার আসতেছে কি, যে 3ab সমান 3ab সমান মাইনাস 2cf মাইনাস 2cf মাইনাস 4be। কিন্তু আমার ওখানে শুধুমাত্র এবি কে প্রকাশ করতে বলছে, তার মানে এবির সাথে কোনো সংখ্যাই থাকতে পারবে না, এবির সাথে কোনো সংখ্যাই থাকতে পারবে না। তখন আমরা কি করব, এই 3 দ্বারা আবার উভয়কে ভাগ করে দিব, তাহলে অতএব আমার কিন্তু চলে আসবে যে বিষয় যেটা করতে বলছে, তাহলে এবি সমান 2/3cf মাইনাস 4/3be। এই হচ্ছে আমার প্রকাশ করা হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এবি কে আমি সিএফ ও বি এর মাধ্যমে প্রকাশ করলাম। একটু বড় লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু যখন পরীক্ষার খাতায় কিন্তু 2 মার্কই আসে, প্রায় 4 মার্কে আসে না, কারণ ক্যালকুলেশন যদি বাসায় 2-1 বার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সহজ হয়ে যাবে। পরীক্ষার খাতায় কিন্তু আমার 2 মার্কই আসে, এটা 4 মার্কে আসে না। এমনি এখন টাইম বেশি লাগতে পারে, যে অনেক এত বড় বা এতক্ষণ, জাস্ট ক্যালকুলেশন, এবং ক্যালকুলেশনগুলো সহজ, ক্যালকুলেশনগুলো হচ্ছে সহজ, জাস্ট ত্রিভুজের নিয়ম অনুসারে, ক্যালকুলেশনগুলো সহজ, ত্রিভুজের যে নিয়ম সেই নিয়ম অনুসারে কিন্তু ক্যালকুলেশনগুলো। আমি পুরোটা 1 পেজে দেখানোর চেষ্টা করলাম।
দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে থাকলে প্রশ্ন করেন। আমি আবার একটু বলি, প্রথম হচ্ছে দেওয়া আছে লিখবেন, তারপরে আপনি এসিএফ ত্রিভুজ থেকে আগেও লিখতে পারেন, যেহেতু এসিএফ ছোট ছোট কাহিনী, তাহলে আপনার আর 1 নং আর 2 নং থেকে লেখা লাগবে না, এটা আপনি আপনার মধ্যে সাজিয়ে নিতে পারেন। এসিএফ থেকে যদি আপনি আগে লেখেন, তারপরে এবি থেকে শুরু করলেন, হ্যাঁ, তারপরে মান এখানে জাস্ট লিখবেন এসি এর 1 নং থেকে এসি এর মান বসিয়ে, তাহলে কিন্তু আপনার 1 ও 2 থেকে লেখা দরকার নেই, আপনি ডাইরেক্ট এটা লিখতে পারবেন। কথা বোঝা গেছে? তার প্রথমে এসিএফ থেকে এটা লিখলেন, তারপরে এবি থেকে, এরপরে মান বসিয়ে জাস্ট উভয় পক্ষে 4 দ্বারা গুণ, তারপর এবি এক পাশে পাঠাবো এবং 3 দ্বারা ভাগ, কারণ এবি এর সাথে কেউ থাকবে না। কথা বোঝা গেছে? আমরা 16 খ নাম্বার করব। 16 খ নম্বরে এখানে আছে 3টি মধ্যমার যোগফল 0। এটা প্রশ্নটা যদি আপনারা দেখেন, যে বলা আছে এডি যোগ বি যোগ সিএফ, এডি যোগ বি যোগ সিএফ সমান হচ্ছে 0। 16 খ নাম্বার, 16 খ নাম্বার প্রশ্ন। পনেরোর মতো দেখাচ্ছে, এটা মুছে 16 নাম্বারই রেখে দিই। আচ্ছা, 16 খ নাম্বার প্রশ্ন। তো মধ্যমাগুলো একে চিত্রটা ঠিক এভাবেই আঁকবেন চিত্র। তো আমার 3টা মধ্যমা, আমার দেখাতে বলছে 3টা মধ্যমা, এডি যোগ বি যোগ সিএফ সমান 0। তো 3টা মধ্যমা কিন্তু 3টা ত্রিভুজ থেকে, 3টা মধ্যমা কিন্তু আমার 3টা ত্রিভুজ থেকে আসে। যেমন এবিডি ত্রিভুজ থেকে এডি মধ্যমা পাই, এবি ত্রিভুজ থেকে বি মধ্যমা পাই, এসিএফ ত্রিভুজ থেকে সিএফ মধ্যমা পাই। আবার বলতে পারে অনেকে, স্যার এসিএফ নিব না, আমি বিসিএফ নিব, আমি এসিএফ নিব না, আমি বিসিএফ নিব, তাও হবে। মানে 3টে ত্রিভুজ তো লাগবে। আমার কথা হচ্ছে 3টে ত্রিভুজ লাগবে 3টে মধ্যমার জন্য। তাহলে আমার প্রথমে, যদি আমি প্রথমে এডি মধ্যমা বের করতে চাই, তাহলে এডি মধ্যমে ত্রিভুজ এবিডি, তাহলে লিখবো ত্রিভুজ এবিডি এর, ত্রিভুজ এবিডি এর আপনারা কোন মানে বিশিষ্ট নির্বাচনে কি লিখতে পারেন, জাস্ট এটি লিখতে পারেন যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসিসিএ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি কমা ই কমা এফ। মানে বিশিষ্ট নির্বাচনটা আমি জাস্ট বলে দিচ্ছি, তাহলে লিখে নিয়েন, ঠান্ডা মাথায় বলতেছে। আবার লিখবেন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি এসি এবি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ। এরপর লিখবেন এ কমা ডি যোগ করি, বি কমা ই যোগ করি, সি কমা এফ যোগ করি, তাহলে কিন্তু আপনি মধ্যমা পাবেন না। ঠিক আছে? এরপরে লিখবেন প্রমাণ করতে হবে যে ভেক্টরের সাহায্যে বিই যোগ সিএফ যোগ এডি সমান 0। ক্লিয়ার? এটুকু লিখতে পারবেন তো সবাই? ওকে, যদি এটা লিখতে পারেন আপনারা, তারপরে আমরা লিখবো প্রমাণে ত্রিভুজ এবিসি এর এবিডি এর কি পাই, ভেক্টর যোগের নিয়ম অনুসারে এই কথা লিখে এডি এবি যোগ বিডি সমান এডি। তো আমি এখান থেকে এডি এর মান পেয়ে গেলাম, এটাকে আমার চেঞ্জ আর করতে হবে, জাস্ট আমি ঘুরাই লিখবো। সুতরাং এডি সমান এবি যোগ বিডি, আমি এটা 1 নং সমীকরণ পেয়ে গেলাম, একটা মধ্যমা পেয়ে গেলাম, 3টে মধ্যমার যোগফল, একটা মধ্যমাকে আমি পেয়ে গেলাম। এরপরে আমার সিএফ মধ্যমা, তাহলে সিএফ মধ্যমার জন্য এসিএফ ত্রিভুজ, তো আবার লিখবেন ত্রিভুজ এসিএফ এর ভেক্টর যোগের নিয়ম অনুসারে কি পাচ্ছেন, এসি এসি যোগ সিএফ সমান এফ, এসি যোগ সিএফ সমান এফ পাচ্ছেন। তাহলে এসি যোগ সিএফ সমান এফ হলে আমার লাগবে কার, সিএফ লাগবে, তাহলে সিএফ রেখে বাকিটা পেটে পাঠাই দিব। তাহলে সিএফ সমান এফ এফ মাইনাস এসি। ওকে, এই গেল আমার 2 নং সমীকরণ। এরপরে আমার লাগবে কি, আরটা মধ্যমা বি মধ্যমা, তা ত্রিভুজ এ বিই এর এবি যোগ বি সমান এই, এবি যোগ বি সমান হচ্ছে এই, তাহলে বা লেখে আমরা বি রাখবো শুধু। তাহলে বি সমান কি আসবে, বি সমান আসবে এই মাইনাস, বি সমান আসবে এই মাইনাস এবি, অর্থাৎ এবিটাকে বিষয়ে পাঠাই দিলাম। 3 নং সমীকরণ। এই 3টা সমীকরণ তো আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না, এবং কোনো প্রশ্ন থাকলে বলেন। এখন কি করব, 1 + 2 + 3, এটা একটু উপরে উঠিয়ে দিলাম যে 1 + 2 + 3
1 যোগ 2 যোগ 3 1 যোগ 2 যোগ 3 করে পাই। কি পাই? আমি 1 এ পেয়েছিলাম এডি, 2 এ পেয়েছিলাম সিএফ, 3 এ পেয়েছিলাম বিএফ, বি, বা আপনি বিটা আগেও লিখতে পারেন। এখন মানগুলো 1 এর এডিতে মান ছিল আমার কি এবি যোগ বিডি, এবি যোগ বিডি। এরপরে আমার 2 এ সিএফ এ মান ছিল এফ এফ মাইনাস এসি। এরপর আমার 3 এর বিতে মান ছিল এই মাইনাস এবি। লেফট হ্যান্ড সাইডে তো আমার কিছু করার লাগবে না, কারণ এটা তো এটাই চাইছি, এটা সমান 0 দেখাবো। তো কিভাবে দেখাবো? আমি এই এবি এবি একটা কিন্তু বাদ দিতে পারি, আমি এবি এবি কিন্তু একটা বাদ দিতে পারি। জাস্ট এখন কাইটে দেখাচ্ছি, আপনারা বাদ দিবেন, কাটা দরকার নাই। তো আমার থাকতেছে কি, এসি থাকতেছে, বিডি থাকতেছে, এফ থাকতেছে, এই থাকতেছে। তো বিডি বিডি আবার কার অর্ধেক? বিডি হচ্ছে আবার এসি এর অর্ধেক, বিডি কে বিসি এর অর্ধেক, তাহলে বিডি এর পরিবর্তে হাফ বিসি লিখলাম। এবার এফ কার অর্ধেক? এফ হচ্ছে এবি এর অর্ধেক, হাফ এবি লিখলাম। তারপরে এসি তো এসি থাকলো, ওখানে কিছু করার নাই। তারপর এই কার অর্ধেক? এই হচ্ছে এসি এর অর্ধেক, তাহলে হাফ এসি, হাফ এসি। আমি এই 1 জোড়া 2 জোড়া 3 জোড়া হ্যাঁ লিখলাম, একটা কাটা গেল, জাস্ট 1 জোড়া 2 জোড়া থাকবে। তো এখন আমরা কি করব? এখন আমরা একটু খেয়াল করেন, এই যে এই হাফ এবি হাফ বিসি, এই দুটো যদি আমি হাফ কমন নেই, হাফ এসি হাফ বিসি, হাফ যদি কমন নেই, তাহলে কি হয়? তাহলে এবি কে আমি আগে লিখলাম, বিসি কে আমরা পরে লিখলাম, কারণ আমি বললাম যে গাণিতিক রূপে যদি আমার শেষ বিন্দু আদি বিন্দু মিলে যায় তাহলে কাটা যায়। আর এই মাইনাস এসি থাকুক, প্লাস হাফ এসিও থাকুক। তো আমি এখানে গিয়ে এবি বিবি কাটলে আমার এসি হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ এসি। আমি এই পাশে লিখতেছি, এখানে আমরা লিখতে পারি হাফ এসি, এইটুকু, কারণ এই বিবি কাটা যায়, এবি যোগ এবি প্লাস বিসি মানে এসি। এরপরে আমার এখান থেকে, বা এটা ইচ্ছে করলে আপনি ত্রিভুজের যে শর্তটা ওটা লিখতে পারেন, ত্রিভুজ এবিসি থেকে। এরপরে হচ্ছে মাইনাস এসি, এরপরে হচ্ছে হাফ এসি। এখন এই যে হাফ এসি, প্রথম হাফ এসি ও পরের হাফ এসি, দুইটা হাফ এসি যোগ করলে কিন্তু এসি হয়, এই দুটো যোগ করলে কিন্তু এসি হয়। তাহলে এসি মাইনাস এসি, অথবা আপনারা লসাগু করেও দেখাতে পারেন, তার মানে 0, প্রমাণিত। দেখেন একদম সহজ জিনিস, কঠিন কিন্তু কিছুই না। আমি পুরোটাকে 1 পেজে দেখানোর চেষ্টা করতেছি। এই যে পুরোটা 1 পেজে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই লাল কালির পরে এইটুক, এই সবুজ কালির লেখাটা পুরোটা আমি 1 পেজে দেখানোর চেষ্টা করলাম। প্রথমে অবশ্যই আপনারা লিখবেন দেওয়া আছে বিশিষ্ট নির্বাচন, যেটা এবিসি ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু। এরপরে লিখবেন এ কমা ডি বি কমা এ সি কমা এফ যোগ করি, কারণ মধ্যমান হলে পাবেন কিভাবে। তারপর আপনারা এই কাজটা শুরু করে দিবেন। দেখেন বুঝছেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। তো এটা যদি হয়ে থাকে, গ নাম্বারটা আপনারা বই দেখে সুন্দর করে বুঝতে পারবেন যে গ নাম্বারটা বলতে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী হবে। অর্থাৎ এই যে এফ বিন্দু দিয়ে আমি যদি যোগ করি, গ নাম্বার যেটা বলছে যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত, এফ বিন্দু দিয়ে আমি এফ বিন্দু দিয়ে যদি কোনো রেখা বিসি এর সমান্তরাল রেখা অঙ্কন করি, তা ই বিন্দুগামী হবে। এইটা অর্থাৎ হুবহু হুবহু আমার কিন্তু বইয়ের কোনটা বলতে চাচ্ছে এটাকে আমি বলছি, এটা হচ্ছে হুবহু বইয়ের মধ্য তৃতীয় বাহুর মধ্যবিন্দু, মানে 11 নাম্বারটা, 11 নাম্বারটা, এটা হচ্ছে হুবহু 11 নাম্বারটা। ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। ওখানে আমরা মনে করি লিখছিলাম, কিন্তু এখানে আর মনে করি লেখা লিখবো না, এখানে জাস্ট দেওয়া আছে দিয়েই আমরা কিন্তু 16 নাম্বারটা লিখতে পারি, দেওয়া আছে দিয়েই। 16 গ নাম্বারটা 11 নাম্বার, 16 গ নাম্বারটা হচ্ছে হুবহু 11 নাম্বার, ঠিক আছে।
জাস্ট চিত্রে কিন্তু এতগুলো হিজিবিজি করার দরকার নাই, আপনি এই মধ্যমাগুলো যোগ করবেন না, জাস্ট এফ ও ই মধ্যবিন্দুগুলো নেবেন, এফ ই এফ যোগ করে সমান্তরাল রেখা পাবো হুবহু। আমরা 11 নাম্বারটা লিখে দিলেই কিন্তু আমার হয়ে যাবে, কারণ 11 নাম্বার আপনি যদি পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু অর্থাৎ এক বাহুর মধ্যবিন্দু এফ থেকে অপর বাহুর সমান্তরাল সরলরেখা আঁকলে তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী হবে। অর্থাৎ এইটাই হুবহুই, জাস্ট আমার ডিজিটগুলো চেঞ্জ করে দিতে হবে, যে ABCD এগুলো চেঞ্জ করে এভাবে লিখতে হবে। পারা যাবে? এটা কি আপনারা পারবেন? দেখেন, এবং এই 11 নম্বরের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো এই হচ্ছে টোটাল ভেক্টর। তো ভেক্টর আরেকটা ক্লাস আমরা নিব, সেটা হচ্ছে অন্তর্বিভক্তি বহির্বিভক্তিকরণের, এবং আর সমস্যা কার কি সমস্যাগুলো আমরা দেখে বাকি সমস্যাগুলো সলভ করব। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন।